কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 01122901-701-এ। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট মে কজ ক্যান্সার। Lights, camera, action!
অমিত, কোথায় তুমি? তাড়াতাড়ি চলে এসো। সরি, ভেরি সরি। কি ওই মানে এত ট্রাফিক না, দেরি হয়ে গেল আসতে। সরি। আচ্ছা, তুমি যে বেরিয়ে এসেছো বাড়ি থেকে জানিয়েছো, মানে মেসেজ করেছো? ট্রেনটা ছাড়ুক, তারপর জানাচ্ছি। ওকে। আজ অবশেষে বেরিয়েই পড়লাম। তোমরা চিন্তা করো না, জানি তবু চিন্তা করবে, তাই আমি যাচ্ছি মহানগরী থেকে দূরে, অনেক দূরে। কিরে, এই জন্যই বলেছিলাম পাড়াগ্রামের মেয়েকে ঘরে ঢোকাস না। ওদের মুখে এক, মনে আরেক। আরে কুস্তিতে তো রাজ্যটুক বেরিয়েছিল, সেটা তো ওর পুরোহিতও বলেছিল। পুরোহিত মশাই যখন বলেছেন তখন তো ভুল হওয়ার কথা নয়। কুলপুরোহিত বলে কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে অভিক, বলছিলাম যে ওই শিমুল কোনো মেসেজ পাঠিয়েছে? আমি বলছি কি, কাল সকালে গিয়ে একটা থানায় মিসিং ডায়েরি করে ফেলি। থানা? হ্যাঁ, ওটা করতেই হবে, করতেই হবে। আজ তাহলে সকালে, হ্যাঁ, এক ঘন্টায় আমি একটু ভেতরে যাচ্ছি। এই শোন অভিক, আরে শোন আমার। এটাও দেখার ছিল, মান সম্মান বলে আর কিছু রইল না। দেখ অভিক, তুই আমার ছেলেবেলার বন্ধু। তোর বাড়ির সাথে আমার সেই ছোটবেলার সম্পর্ক, কিন্তু আইনের বাইরে গিয়ে তো আমি কিছু করতে পারবো না। দেখো সৃজিত, আমি সবই বুঝতে পারছি, কিন্তু শিমুল কোথায় সেটা তো আগে আমাদের জানা দরকার। শিমুল যদি স্বেচ্ছায় কারোর সাথে চলে গিয়ে থাকে, সেটা আইনত করার কিছু নেই। আর 497-এ আগে ক্রিমিনাল অফেন্স ছিল, কিন্তু এখন তো আর সেটা নেই। আচ্ছা অভিক, শিমুলের কি কোনো অ্যাফেয়ার্স ছিল বিয়ের আগে? কিছু জানিস? আসুন আসুন। আরে আসুন আসুন আসুন, আসতে আগাও। নমস্কার। নমস্কার নমস্কার। পথে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট? আসলে আপনাদের বাড়িটা বড় ভেতরে। আসুন 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 চলো। আসুন আসুন আসুন। আসুন আসুন। হ্যাঁ বসুন 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 নমস্কার। বসুন। এই যে আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন পাত্রের বাবা। আমি পাত্রের মামা, আর ও হচ্ছে পাত্রের দাদা। আয় আয়।
রাখ। উঠ, উঠ। এই হচ্ছে আমার আমার মেয়ে। কি নাম তোমার মা? শিমুল। মিষ্টি মেয়ে না? হ্যাঁ, ভাইয়ের সঙ্গে খুব ভালো মানাবে। দেখো মা, আমার ভাই একটু কাজ পাগল, বুঝলে? ঘরে কিন্তু তোমাকেই ওকে বেঁধে রাখতে হবে। আমার মেয়ে একটু ডান পিঠে। মা, আমার মেয়ে, আমিও। ও ও কিন্তু খুব বিশুকে সবাইকে আপন করে নিয়ে থাকে। না, তাহলে আপনি শুরু করুন। কি ব্যাপার? জায়ের সাথে কি গল্প হচ্ছে? ওই আর কি, মফস্বলের মেয়ে তো, তাই আমাদের সমস্ত পারিবারিক কথাবার্তা ওকে সব বোঝাচ্ছিলাম আর কি। বাহ, খুব ভালো। শোনো শিমুল, আজকে হচ্ছে কাল রাত্রি, স্বামীর মুখ দেখতে নেই, এটা জানো তো? নাকি আজকালকার মেয়ে বলে এসব মানো না? দেখো আবার এইসব নিয়ম মানবে কিনা। এ হচ্ছে এবাড়ির অনেক পুরনো নিয়ম, শুধু এবারই নয়, সাবেক নিয়ম সকলেই মানে, এটা মানতেই হবে। ভাই বসো বসো বসো। এখন তো খুব টায়ার্ড লাগছে, নাও এবার চেঞ্জ করে নাও। এত রাতে কি ফোন করেছে? অফিস থেকে ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, সে কি? তাহলে তো আমাকে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। হ্যাঁ ঠিক আছে, আমি কাল সকালেই বেরিয়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। কি হয়েছে? কিছু কিছু সমস্যা হয়েছে? ঝামেলা হয়েছে অফিসে। একটা মেশিন ওই বম্বে পোর্টে আসার কথা, সেটা কোনোভাবে সমস্যায় আটকে পড়েছে। আমাকে কি রিলিজ করাতে হবে, সেটা কাল সকালেই বেরোতে হবে। তুমি শুয়ে পড়ো, আমি কিছু মেল ফেল চেক করে কিছু আমাকে ফরওয়ার্ড করতে হবে। তুমি শুয়ে পড়ো। তুমি কাজ করো, আমি আমি বসে আছি। না বসে থেকো না, অনেক সময় লাগবে, অনেক। তুমি শুয়ে পড়ো, ভোর হয়ে যাবে, প্রচুর মেল চেক করতে হবে আমাকে। তুমি শুয়ে পড়ো। লেটাস কমেন্টস আর মন খারাপ করছে? কি
কেমন যেন আলগা লাগছে। তুমি এইভাবে বাড়ি থেকে বেরিয়ে এলে, কোথায় যাবে কিছু ভেবেছো? কেন? তুমি যে আমাকে জঙ্গলে নিয়ে যাবে বললে, ওই উডেন কটেজটায় আমরা দুজনে খুব ভালো থাকবো, গুছিয়ে সংসার করব। তোমার কি দায়িত্ব নিতে ভয় লাগছে? তোমার ব্যাপারে কোনো কিছুতে আমার ভয় লাগে না শিমুল। আমি ভাবছি কি বলতো, যে তুমি বাড়ি থেকে বেরিয়ে এলে কাউকে কিছু না বলে, থানা পুলিশ তো হবেই। যদি ডুবে যাই এবার, কে বাঁচাবে তোমায় আমায়? যদি ডুবে যাই এবার, কে বাঁচাবে তোমায় আমায়? দিঘি ধারে সালিশি সভা, শুধু তোমার আমার আলোচনা। যদি ডুবে যাই এবার, কে বাঁচাবে তোমায় আমায়? তুমি ভেবে দেখো শেষবারের মতো আমার ভাঙা নৌকায় উঠবার আগে। তুমি ভেবে দেখো শেষবারের মতো আমার ভাঙা নৌকায় উঠবার আগে। আর ফিরে যাবার রাস্তা খোলা নেই, খোলা নেই। আজকের পরে বাড়ির দরজা হয়তো বন্ধ, তোমার আমার দিঘি ধারে সালিশি সভা, শুধু তোমার আমার আলোচনা। যদি ডুবে যাও যেন আমিও যাব তোমার সাথে। যদি ডুবে যাও যেন আমিও যাব তোমার সাথে। ছেড়েই বৈতরণী গভীর মাছেদের দেশে। যদি ডুবে যাও যেন আমিও যাব তোমার সাথে। কে বলে চাঁদ দূরে বহু দূরে, ওই যে চাঁদের আলো দিঘির পারে। কে বলে চাঁদ দূরে বহু দূরে, ওই যে চাঁদের আলো দিঘির পারে। আর কি বার আছে আমার, শুধু এই গান। দিঘি ধারে চাঁদের আলোর ছায়ায় ছায়ায়, শুধু তোমার আমার হারিয়ে যাওয়ার আলোচনা। যদি ডুবে যাই এবার, কে বাঁচাবে তোমায় আমায়? যদি ডুবে যাই এবার, কে বাঁচাবে তোমায় আমায়?
কোথায় তুমি প্রমিত? এই তো আমি এসে গেছি। আচ্ছা, এখানে উডেন কটেজটা কত দূরে? সামনেই, এসো। খুব ঘুম ঘুম পাচ্ছে প্রমিত। গিয়ে ঘুমিয়ে পড়বে আমার বুকে মাথা রেখে। থাক বাবা, থাক বাবা, থাক 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 থাক। সাবধানে যেও। ওখানে পৌঁছেই আমাদেরকে খবর দেবে বাড়িতে, ঠিক আছে? তুমি ভালো থাকো। ঠিক হ্যাঁ? আছে। আসি আমি, এসো বৌদি। ভাই। বাই, টাটা। দুর্গা 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 দুর্গা। কি ব্যাপার, এই অসময়ে হঠাৎ ডেকে পাঠালে? দুপুরবেলায় হঠাৎ করে অভিক মুম্বাই চলে গেল অফিসের কাজে। কত করে বললাম আমাকে একটু বাবার কাছে ছেড়ে এসো, শুনলো তো নাই, বেরিয়ে গেল। যাই হোক, এই সময়টা তোমার সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবো। তুমি আমাকে খুব ভালোবাসো না? এই কিছুদিনে তুমি তো আপন হয়ে গেছো আমার। তোমাকে তোমাকে সবসময় ভীষণ আগলে রাখতে ইচ্ছে করে। কি যে হলো আমার। অধিকার বোধ। হুম। শিমুল, এত বছর তো হয়ে গেল, এবার একটা বাচ্চা নাও। কি যে বলো, তোমার ভাইয়ের তো সময় আছে। অভিকের সময় দরকার কি আছে? বাচ্চা তো তুমি মানুষ করবে। এই, সত্যি করে বলো তো, তোমাদের কি খুব কম হয় নাকি? তোমার ভাই এত রাত করে ফেরে? শোনো শিমুল, ছেলেরা না এমনই হয়, মেয়েদেরকে ছেলেদের ধরে রাখতে হয়। এই তো আমার বরটাকেই দেখো না, ঘরে একদম মন টেকে না। ওসব আমি পারবো না দিদিভাই। পারবো না বললে হবে? তোমার জায়গাটা না একদিন অন্য কেউ নিয়ে নেবে। ছেলেরা হলো হীরের আংটি, কোনো কিছুতেই কোনো দোষ নেই। এই চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তোমাকে একটা কথা বলবো প্রমিত? হ্যাঁ বলো। তোমার কাছে আমি সবসময় থাকতে চাই। তাই তো থাকো। কই, মাঝে মাঝে তো তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। তখন তখন আমি তোমাকে খুব খুঁজি, খুব কষ্ট পাই প্রমিত। জানি তো, তাই তো পাখির ডাক শুনতে শুনতে নিজের গান ফেলে তোমার কাছে ছুটে চলে আসি। বাহারি পাতাগুলোর মধ্যে একটু দেখো যে চিতে চিতে ছোপ, তবুও ঘরের শোভা। আমি যে বাঁধা থাকতে পারি না। প্রেমিক তুমি, প্রেম দিলে উপহার, উপঢৌকন দিলে এক আকাশ। পূজার প্রেমে বিউভল যুগে যুগে কুসুম বীজের সুগন্ধে দিয়েছি ধরা। তুমি প্রেম দিয়েছ অকাতরে, আদর দিয়েছ স্নেহ ভরে। সম্মোহিত আমি উজাড় করেছে আমাকে তোমার উষ্ণতার আনন্দে। চুপি চুপি গেলাম চলে, আমায় পূর্ণ করো না প্রমিত।
আমি সম্পৃক্ত হতে চাই না। বেলির পাশে গন্ধরাজের দেশে মেঘেদের সাথে সখ্য করে আমি লাল হয়ে ফুটতে চাই। বাতাসের মহাসাগরে আবেগে ভালোবেসে একাধারে তোমার, শুধু তোমার শিমুল হয়ে। দেখ বিন্দু, তুই কিন্তু ওদের বাড়ির বউ, ওদের কথা মতোই তোকে চলতে হবে। শ্বশুর বাড়ি থেকে ফিরে আসাটা আজকালকার মেয়েদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। দিদি ভাই, কি হয়েছে? ও কে গো? ও আমার বোন, মরণ ধরেছে, শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছে। দেখ বিন্দু, তুই ওখানে ফিরে যা। ওর সঙ্গে তোর যখন বিয়ে হয়েছে, ও যেমন চাই ঠিক তেমন হতে হবে, ওর কথা মতোই চলতে হবে। বিন্দু, বিন্দু কেঁদো না, দাও আমার সঙ্গে এসো। শিমুল, এসো। শিমুল, এটা কিন্তু তুমি ঠিক করছো না। ব্যাপারটা আমাকে বুঝে নিতে দাও দিদি ভাই। মেয়েটাকে তো দেখে মনে হচ্ছে সারাদিন মুখে কিছু দেয়নি, ওকে একটু শান্ত হতে দাও। মেয়ে মানুষকে নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে? মেয়ে মানুষ যদি তালে তাল না মেলাতে পারে না, তাহলে সবকিছু শেষ হয়ে যায়। এত প্রতিবাদ করা ভালো নয় শিমুল। মিনি, কাজল মাসিকে বলতো কখানা লুচি ভেজে আনতে। এসো, তুমি আমার সঙ্গে এসো। যত সব ন্যাকামি বাড়িতে দেখতে হবে। বিন্দু, কি হয়েছে আমায় খুলে বল। দিদি ভাই, তুমি আমাকে বাঁচাও। ওরা আমাকে জোর করে একটা পাগলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। সে কি? বিন্দু, আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না। আমি শ্বশুর বাড়ি আর যাবো না। সে তোকে কোথাও ফিরতে হবে না। কিন্তু এইভাবে তুই কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবি? দেশে তো একটা আইন কানুন বলে কিছু আছে। আইন তো আছেই, যেখানে নিজের দিদি পাশে থাকলো না, সেখানে কি আইনের উপর বিশ্বাস করি বলো তো? বিন্দু, আমার দিকে দেখ, আমি তো আছি তোর, চিন্তা করিস না। কাকিমা, তুই পড়তে যা মা। নে, খাবারটা খা আগে, খেয়ে নে। খেয়ে নে খাবারটা, খেয়ে নে, খেয়ে নে খাবারটা। হা কর। এই তো লক্ষ্মী মেয়ে। কি দেখো শিমুল, তোমাকে আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এসব কাণ্ড তুমি বন্ধ করো। বিন্দুকে চলে যেতে বলো। তোমার তো দেখছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বোন তো আমার, তোমার এত আদিক্ষেতা কিসের গো? বিন্দু খুব অসহায়। কতটা অসহ্য হলে একটা মেয়ে তার শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসে। তুমি তো দিদি হও, ওর কষ্টটা বুঝবে না? শোনো শিমুল, আমাকে জ্ঞান দিও না। মেয়েদের এত প্রতিবাদ করতে নেই। এত প্রতিবাদ ভালো নয়, মেয়েদের সহ্য করতে হয়। তো তুমি কি করতে চাইছো? মা, বিন্দুকে জোর করে একটা পাগলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। এটা আইনত অপরাধ। আমাদের একটা লিগ্যাল স্টেপ নেওয়া উচিত। কি বলছে গো মা? থানা, পুলিশ, কোর্ট, লিগ্যাল ব্যাপার মানে তো এসব ভালো কথা নয় মা। থানা, পুলিশ? না না, আমি কিছু জানি না। তুমি বিন্দুকে চলে যেতে বলো। ওইসব থানা পুলিশ আমার খুব ভয়। এ বাড়িতে তোমার এসব কাণ্ডের জন্য পুলিশ আসবে, এ আমি কিছুতেই বরদাস্ত করব না। তোমরা মেয়ে হয়ে মেয়েদের কষ্টটা বুঝবে না? বিন্দু কোথাও যাবে না, ও আমার সঙ্গে থাকবে। আর থানা পুলিশ যা কিছু করতে হয় আমি সামলে নেব। কাজল, এদিকে আয়।
এসব কি শুনছি আমি? তুমি নাকি কোনো মেয়েকে শেল্টার দিয়েছো ওখানে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? ও, তুমি এই জন্যই ফোন করেছো, আমার জন্য নয়। দিস ইজ রিডিকুলাস। একটা মেয়েকে এইভাবে শেল্টার দেওয়ার মানে জানো তুমি? হ্যাঁ, বিন্দু এখানেই থাকবে, কোথাও যাবে না। রাখলাম। না রাখবে না। আমার কথা শুনবে তুমি শিমুল। আমি সব ছেড়ে চলে এসেছি অভিক, চলে এসেছি। আচ্ছা তুমি কোথায় আছো শিমুল? যেখানে আছি ভালো আছি। ঘরে ফিরে এসো প্লিজ, ঘরে ফিরে এসো শিমুল। না, তোমাদের ওই মাখন বড়াল রোডের বাড়িতে আমি আর ফিরবো না। তোমার কিসের অভিমান? অভিমান জমতে জমতে পাহাড় হয়ে গেছে। সেই পাহাড় ডিঙানোর চেষ্টা করো না অভিক। আমাকে বলবে তুমি কোথায় আছো? হ্যাঁ শিমুল, বললাম তো, মহানগরী থেকে দূরে, অনেক দূরে। কি রে, কি বললো? কাকা কাকা, মা, আপনার বড় ছেলেও বাড়িতে নেই। অভিকের চোখ মুখ দেখে আমার একদম ভালো লাগলো না। কোনো অঘটন না ঘটিয়ে বসে। বড় বৌমা, তুমি কি গো? সব সময় তোমার মধ্যে এত কুচিন্তা কেন আসে? ছি, প্রবলেম? অভিক ফোন করেছিল, বাড়িতে বোধহয় প্রবলেম। হওয়াটা তো অস্বাভাবিক নয়। ছাড়ো, তোমার খিদে পেয়েছে তো? আমি রান্না করতে যাচ্ছি, এসো তুমি। খিদে তো পেয়েছে, যাও। আমি শিমুলকে ফোন করেছিলাম, ও কিছুতেই বললো না যে ও কোথায়। আমার শুধু একটাই চিন্তা হচ্ছে যে ও যদি কোনো ভুল লোকের পাল্লায় পড়ে তাহলে আমি একেবারে। চিন্তা করিস না তারা, আমাকে ওর ফোনটা ট্রেক করতে দে, একটু সময় দে, দেখছি। তুই বরং ওর বাড়িতে একটা খবর দে। ঠিক আছে। হ্যালো, কে? নমস্কার, আমি অভিক বলছি। অভিক, বলো বলো বাবা, কেমন আছো? কি খবর? ঠিক নেই আসলে। শিমুল কি আপনাদের ওখানে? না তো, কেন বলো তো? ও তোমাদের ওখানে নেই? শিমুল ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে চলে গেছে কোথাও। হ্যাঁ, মানে আমাকে একটা মেসেজ করেছে শুধু যে ও আর ফিরবে না। সে কি কি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, আপনি 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 কি আজকে আমাদের বাড়ি আসতে পারবেন একটু? তোমাদের বাড়িতে এলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি এক্ষুনি যাচ্ছি। দেখো সৃজিত, তুমি এসব কি বলছো? না না, শিমুলের মধ্যে আমি কোনোদিন কোনো খারাপ কিছু দেখিনি। শুনতে খারাপ লাগলেও ব্যাপারটা বোঝার। এমনটা হয়, থানায় এমন কেস দিনে তুই একটা আসেই, তাই আর কি। আর এক্ষেত্রে যদি এমনই হয়ে থাকে তাহলে ওর সঙ্গে চলে যাওয়াটাই স্বাভাবিক। অভিক, এই বয়সে এমনটা হয়। বাবু, খেয়ে নিবি, চল, অনেক বেলা হয়ে গেছে। আমার খিদে নেই মা, তোমরা খেয়ে নাও। খাওয়ার ওপর রাগ দেখিয়ে কি হবে বল? যার জন্য এরকম করে বসে আছিস সে তো ফুর্তি করে বেড়াচ্ছে। মা, আমাকে একটু একলা থাকতে দেবে তোমরা প্লিজ? তোমার খেয়ে নাও গিয়ে।
ঠিক আছে। প্রমিত, তুমি আমার নোঙর হবে, হবে আমার শেষ বন্দর। তখনও ঢেউয়ের তালে দুলব অনেক, কাকচান হব মন খারাপের শ্রাবণে। প্রত্যুর উঠলে ফিরবো আবার আমার নোঙরের টানে, আমার শেষ বন্দরের ডাকে। বলো না প্রমিত, তুমি আমার নোঙর হবে, হবে আমার শেষ বন্দর। শুধু আমি বসে, তুমি কুয়াশা, তারপর স্মৃতির স্তূপের এই অন্ধকূপে শুধু আমি বসে। তুমি কুয়াশা, তুমি কুয়াশা, তাই শূন্যে হারিয়েছ আবার যেন কোনদিন ছিলে না। আমার ছেলের সাথে শিমুল এমন করলো তো ওর ধর্মে সইবে না। এসব প্রেম পীড়িত কটা দিনের, এরপর যখন মুখে লাথি মারবে তখন এখানেই আসতে হবে। আমি তখন এ বাড়িতে ঢুকতে দেবো না ওকে। অনেক বেলা হলো মা, সকাল থেকে তো কিছুই খাননি, একটু কিছু খেয়ে নিন মা। না, আমি কিচ্ছু খাবো না। ডাক্তার খালি পেটে থাকতে বারণ করেছে। বললাম তো খাবো না। মা অভিক, কি হয়েছে? ব্যাপারটা কি তোমার? কেন? এখনো তো একটা চাকরি জোগাড় করতে পারলে না। কি করতে চাইছো বলো তো তুমি? আমি ওই 10টা 5টা চাকরি করবো না বাবা। তো কি করবে তুমি? আমি আমি গান মিউজিক নিয়ে থাকতে চাই। গান মিউজিক? এরপর তো তুমি ভিক্ষে করবে। ওই তো পাশের পাড়ার রবিকে আমি দেখলাম, গান গান, এখন তো গান গেয়ে ট্রেনে ট্রেনে ভিক্ষে করে। শোনো, কিশোর কুমারের গান ছেড়ে তোমার গান শুনবে এমন দুর্দশা এখনো লোকের হয়নি। স্যুপটা খেলে না ঠান্ডা হয়ে গেল তো? জানো প্রমিত, আমি হয়তো বাড়ি থেকে বেরোতেই পারতাম না। বিন্দু চলে যাওয়াটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। বিন্দু? দিদি, দিদি, বিন্দু, দিদি, কি হয়েছে তো? হাঁপাচ্ছিস কেন তুই এরকম? আমাকে বাঁচাও গো তুমি। আমাকে বল কি হয়েছে? ওরা আমার শ্বশুর বাড়ির সাথে ফোনে কথা বলছে, কাল ওরা আমাকে নিয়ে যাবে। কি বলছিস তুই? চল আমি দেখছি। না না দিদি ভাই, দোহাই তোমার, দোহাই তোমার, তুমি যেও না। আমি চাই না গো আমার জন্য তোমাকে কেউ খারাপ কথা বলুক।
চল তুই আমার সঙ্গে। না দিদিভাই, না না। দিদিভাই, বিন্দুকে শ্বশুর বাড়ি পাঠাবার জন্য তো ব্যস্ত হয়ে পড়ছো কেন? তোমরা কেন ওর অসহ্য যন্ত্রণাটা বুঝতে পারছো না? শোনো, এ বিষয়ে তোমাকে এত দরদ দেখাতে হবে না। ও তো আমার বোন, আমি ভাববো ও কোথায় থাকবে, কি করবে। আর তাছাড়া তুমি বা এ ব্যাপারে এত মাথা গলাচ্ছ কেন? কি বলুন তো মা, আসলে নিজের সন্তানের দরদটা অন্যজনকে দিয়ে দিচ্ছে বলেই এখনো কিচ্ছু হলো না। বড় বৌমা, শিমুল, শুনতে পাচ্ছ? মন দিয়ে শোনো। কালকে ওই বিন্দু বলে মেয়েটাকে ওর শ্বশুর বাড়ি থেকে নিতে আসবে। তুমি একদম ঝামেলা করবে না, ওরা যা করতে চায় করতে দাও। শিমুল কোনো অশান্তি করবে না, ঠিক আছে? আমি জানি তুমি রেগে আছো আমার ওপর, কিন্তু বোঝার চেষ্টা করো, বাস্তবটাকে বোঝো শিমুল। এটা আইনি মামলা, তুমি নিজেকে এই মেয়েটার সঙ্গে জড়াবে না। শিমুল, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? বিন্দু, তুই চিন্তা করিস না, আমি তো রয়েছি তোর পাশে। না গো দিদি, তুমি যেও না, তুমি ওদের সাথে বেরিয়ে উঠবে না। সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছি, তখন থেকে মেনে নিতেই চলেছি। মেয়েরা মেনে নেওয়া ছাড়া আর কি পারে বলো তো? বিন্দু, তুই একটু শক্ত হ, তুই একটু শক্ত হ বিন্দু। দিদি, জানো তো তুমি না, তুমি আমার আগের জন্মের মা ছিলে, সামনের জন্মে তুমি কিন্তু আমার মা হয়ে থেকো। হ্যাঁ, বিন্দু আমার জীবন থেকে চলে গেল। ওর চলে যাওয়াটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। মেয়েদের সবকিছু মেনে নিতে হয়। পুরনোটা যখন ফেলে এসেছ, তখন নতুন করে বাঁচো শিমুল, নতুন করে। আমার না শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে।
শিমুল কার না কার সাথে পালিয়ে গেল। না না, কেন যে এমনটা করলো? শিমুল তো এরকম মেয়ে নয়। এখন যদি পেটে বাচ্চা নিয়ে বাড়িতে ঢোকে, মা বলে দিয়েছে বাড়িতে ঢুকতে দেবে না। অভিজ্ঞরও দোষ আছে, সময় দেয় না, সবসময় একা একা। বাবা, তোমার একেবারে শিমুলের জন্য দরদ উঠলে উঠছে। হুঁ। এই যে তোমার এত দরদের কারণটা কি শুনি? আমার আবার দরদ কোথায় উঠলো? আর সময় সময় নিয়ে তুমি কথা বলছো? আমাকে তুমি কতটা সময় দাও? সব সময় তো ওই মোবাইলে মুখ গুজে পড়ে আছো। কবে থেকে বলছি কোথাও একটু বেড়াতে নিয়ে চলো, দূরে কোথাও না হোক, কাছে পিঠে তো যাওয়া যায়। সামনে দীঘা, মন্দারমণি এগুলো তো আছে, যাওয়া যায়। সে সময় নিয়ে কথা বলছে, কোথাও নিয়ে যায় না, অন্যের সময় নিয়ে কথা বলছে। এই যে তোমার কি কারোর সাথে ফষ্টি নষ্টি চলছে নাকি? হোয়াট? আমার কিছুই বিশ্বাস হচ্ছে না। এই বউগুলোই হচ্ছে বাড়ির যত নষ্টের গোড়া। এই যে শোনো, কালকে তুমি পুরোহিত মশাইকে আসতে বলো, আমার খুব দরকার আছে। এ ঘোর কলিযুগ, ঠাকুর সব ওয়াচ করছে, বলে দিলুম। বাবা, হুম, ফষ্টি নষ্টি মানে কি? গুগলটা দেখে নে, পেয়ে যাবি। উফ, সিগারেটটা যেরকম আস্তে আস্তে পুড়ে যাচ্ছে, ঠিক তেমনই তোমার প্রেম আমাকে পুড়িয়ে দিয়েছিল। কি হলো? এই, আমি তোমার প্রেমে পড়ে গেলাম। পাগলি। আমার যে কি হলো, তোমার অ্যাপিয়ারেন্সটায় একটা অদ্ভুত মাদকতা ছিল। আচ্ছা, তোমার কি দেখে আমার সঙ্গে এত কথা বলতে ইচ্ছে হলো বলো তো? জানি না। ছেলেদের মেয়েদের প্রতি একটা টান থাকে জানি, কিন্তু আমি তো বিবাহিতা ছিলাম। অমন ভাবে তোমার কাছে যে কি করে সারেন্ডার হলাম বুঝলামই না। সেদিনকার অ্যাটমসফিয়ারটাও কেমন অদ্ভুত ছিল, এই তোমার মনে আছে? আলো আঁধারি, ঝিঁঝি পোকার ডাক। তোমাকে দেখে মনে হয়েছিল যে কিরকম একটা অদ্ভুত প্রেমে পড়ে গিয়েছিলাম। কি মনে হয়েছিল বলো তো? মনে হয়েছিল এর সঙ্গেই বুড়ো হওয়া যায়। জানো প্রমিত, আমার জীবনে অনেক ছেলেই সামনে আসে, সবাই খুব ভদ্র, কিন্তু তোমার সাথে যে আমার কি করে এমনটা হলো জানি না। কি করে হলো বলো তো? সবই তার ইচ্ছে। কার ইচ্ছে? রাহুর প্রকোপে ওকে চলে যেতে হয়েছে, ওই জন্যই ঘর ছাড়া করে দিল। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছিল। আপনি এর প্রতিকার করুন, পথ দেখান এর থেকে কি করে বেরোনো যায়। সময়টা খুব খারাপ যাচ্ছে, আপনি এর থেকে উদ্ধার করুন। সব ঠিক হয়ে যাবে, সবই ঠিক হয়ে যাবে, তবে কিছু ওই নিয়ম কানুন মানতে হবে। মানে ওই অভিক বাবাজির ঘরে দেখে এলাম যে খাটটা যেভাবে রয়েছে ওভাবে রাখা যাবে না, ওটা ওই লম্বা লম্বি করে রাখতে হবে, যাতে ওরা ওই মিলনের সুখটা ঠিক মতো পায়। কিন্তু ওর তো বই নেই, কি করে কি হবে? আরে ফিরে আসবে, ফিরে আসবে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, ওর ঘরে যে ওই টেবিলটা দেখলাম, ওই টেবিলের সামনে একটা টুল রাখতে হবে, আর চেয়ারটা থাকবে না। আর আমি এই তাগাটা দিচ্ছি, এটা ওই অবিক বাবাকে পড়িয়ে দিতে হবে।
আর হ্যাঁ, ওই ছাদে উঠে ছাদের মাঝখানে দাঁড়িয়ে অভিক বাবাকে পূব দিকে মুখ করিয়ে এই টাকাটি পরিয়ে দিতে হবে। আর যে পড়াবে বা যিনি পড়াবেন তার মুখ থাকবে উত্তর দিকে। 2001 টাকা। ভাই তুমি এক্ষুনি আমার সঙ্গে ছাদে এসো তো। ছাদে কেন আসবো আমি? তোমার হাতে বজরং বলি তাগা বাঁধবো। পুরুত মশাই বলেছেন স্নান সেরে ছাদে উঠে তোমার হাতে তাগা বাঁধবো। টাকাতে কিছু হয় না, তুমি ছাড়ো তো এইসব। তুমি পুরুত মশাইয়ের এই সংস্কারগুলো একটু বিশ্বাস করো। দেখো খুব ভালো সময় আসছে, বিশ্বাস রাখো। তুমি আমার সঙ্গে আরে না, আমি বলছি তো আমি টাকা পড়বো না। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, কোথাও যেতে হবে না। এটা তো খোলা, এটাই ছাদ। আচ্ছা এটা পূর্ব দিক না? কেন কেন পূর্ব দিক দিয়ে কি করবে? পুরুত মশাই বলেছেন যাকে তাগা পরাবো তার মুখ থাকবে পূর্ব দিকে, আর আমি তোমার হাতে তাগা পরাবো তাই আমার মুখ থাকবে উত্তর দিকে। বাপরে বাপ, তুমি না এমএ বিএড, তুমি এসব মানো? দেখো পুরুত মশাইয়ের এই সুসংস্কারগুলো একটু বিশ্বাস করতে শেখো। দাও দেখি হাতটা, দাও দেখি, দাও 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 হাত দাও। শোনো, এইবার ধাগাটা বাঁধার পর ভগবানকে বলো সূর্যের দিকে তাকিয়ে আমার বউকে ফিরিয়ে দাও। সূর্য সাক্ষাৎ দেবতা, সূর্য সাক্ষাৎ দেবতা। এইভাবে মেয়েকে মানুষ করেছেন? কি শিক্ষা দীক্ষা! কান্না কার সাথে বাড়ি ছেড়ে চলে গেল। ভাগ্যে শফিকের বাবা নেই, এসব দিন ওকে দেখতে হলো না। দেখুন, আমি অত্যন্ত লজ্জিত, কিন্তু আমার মেয়ে এরকম নয়, বিশ্বাস করুন। কি করে বিশ্বাস করি বলুন তো? একটা পরপুরুষের সাথে বাড়ির বউ বেরিয়ে চলে গেল। সারা পাড়ার লোক জেনে গেছে, লজ্জায় মুখ দেখানো যাচ্ছে না। আমার ছেলেটা সারা দিন পরিশ্রম করে, কাজের জন্য ওকে বাইরে বাইরে থাকতে হয়। মা, তুমি এসব কথা ছাড়ো না। মানে এখন আমাদের মানে শিমুলকে খোঁজা দরকার, সেটা নিয়ে। যতই খোঁজো আর যাই করো, ওই মেয়েকে আমি এই বাড়িতে ঢোকাবো না, বলে দিলাম। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0112290170-1। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. It may cause cancer. দেখতে দেখতে 3টে মাস হয়ে গেল আমি তোমার সাথে। এমন ভাবেই আরো কত মাস, কত বছর কেটে যাবে। হাতের রেখাগুলো মুখে ফুটে উঠবে। কত স্বপ্নই পূরণ হবে না, কিন্তু তাও মনে শান্তি থাকবে যে ভালোবাসার মানুষটা আমার সাথে আছে। কখনো রিপেন্ট করবে না তো প্রমিত, যে তুমি সব ছেড়ে আমার সঙ্গে চলে এলে? না, আসলে কি বলো তো, ঘর বাড়ি তো সবার জন্য ছাড়া যায় না। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি বলো তো প্রমিত? শান্তির ঠিকানায়। শান্তির ঠিকানায় মানে কোথায়? এসোই না।
প্রমিত, ওই দেখো, ওই নৌকোটায় আমাকে চড়াবে? নৌকা চাপবে? নৌকো চড়তে আমার খুব ভালো লাগে। চলো। নৌকা অনেকটা আমাদের জীবনের মতো, তাই না? তাই তো। হাল না ধরলে পাল তুলে সে আপন মনে দিশাহারা হয়ে যায়। ছোটবেলায় নৌকো করে সারা দুপুর ঘুরে বেড়াতাম। বাবাকে সব মাঝি কাকুরা চিনত, আমায় কত দূরে দূরে নিয়ে যেত। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? বাঁশি? তুমি বাঁশি বাজাতে পারো?
ছোঁয়ায় বদলায় আমার জীবন। তোমার নামেরই মাঝে আমার ছবি আঁকা আছে, যত প্রশ্ন সব ছুড়ে ফেলে উত্তর শুধু তোমার কাছে। তুমি আমি আদরে এই মহাদেশে জড়িয়ে আদিম বিশ্বাসে। তোমার আমার শেষ, আমাদের শেষ নিঃশ্বাসে। সৃজিত, আমি কিন্তু তোদের কাজে কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। 3 মাস হয়ে গেল। দিস ইজ নট ম্যাটার অফ জোক। অভিক, তোর মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের দিকটাও দেখ। আমরা তো বসে নেই। বউটা তো আমার, কাজে কারো কোনো দায় নেই। আহা, এমন করে বলছিস কেন? এই তো লাস্ট কলটা ট্রেস করলাম, নর্থ বেঙ্গল লোকেশন দেখালো। নর্থ বেঙ্গল? তাহলে আমি এক্ষুনি বেরোবো। আরে কি পাগলামি করছিস অভিক? আমরা ওখানকার থানার সঙ্গে যোগাযোগ করেছি, ওরা খোঁজ খবর নিচ্ছে। বলে দে খোঁজ খবর না নিতে। কেন? কেননা তোদের অনেক কাজ আছে ভাই। আমার বউকে কেন খুঁজবি তোরা? তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? বলো। তোমার তো অভিকের প্রতি এত অভিমান, অভিকের তোমার উপর কোনো অভিমান নেই? হয়তো আছে, কিন্তু আমাকে তো কিছু বলেনি। হয়তো বলার সময় পাইনি, কাজের চাপে। কি জানি, এতগুলো বছর আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমরা কোনোদিন একসঙ্গে বসে গল্প করিনি। এতগুলো বছরে তো 1 ঘন্টা সময় পেতে পারতো। অনেক একাকিত্বে আমার অভিজ্ঞ প্রয়োজন ছিল। খুব ভালোবাসো না অভিককে? বাহ, কি দারুণ গন্ধ বেরিয়েছে। তাই? তবে আজ ক্যান্ডেল লাইট ডিনার। খাবার রেডি। কি মায়াবী লাগছে তোমায় এই আলোতে। কি যে বলো। সত্যি বলছি। মোমবাতির আলোটা বড্ড আদুরে। এই মোমবাতির আলো একসময় আমার একাকিত্বের সঙ্গী ছিল। ঘরে মোমবাতি জ্বালিয়ে চুপ করে বসে থাকতাম। এই মোমবাতির আলোয় আমি কত কবিতা লিখেছি জানো? শোনাবে না কবিতা? না, এখন থাক। শোনাও না। না, এখন থাক। খাবার আগে কবিতা, তারপর খাবার। তোমার সাথে রোমান্টিক হতে ইচ্ছে করে, খোলস ফেলে উড়ে চলতে ইচ্ছে করে, ইচ্ছে করে দিতাম বলে নাচি, গান শুনে তোমার বিভোর হয়ে থাকি। তোমার সাথে কাটুক দিন, কাটুক আমার রাত্রি। ইচ্ছে করে অনেক অনেক আদর পেতে। কখন তোমায় পাবো একা?
মিটবে কি আমার চেয়ে দেখা? নিজের মতন করে পাবো, সব বিরহ ভুলিয়ে দেব। সত্যি? তোমায় আমি করব চুরি, হও না তুমি যতই বুড়ি। তোমায় নিয়ে যাব হারিয়ে, যেখানে গেলে শান্তি পাবো। আহা, তোমার মাদুলে বলতে তুমি তোলো, সুরটি এমনই ধরো হবে হৃদয়ঙ্গম, সকল যুগে এমনই নেচে ছন্দ দেবে বলো। তুমি তাহলে মোর খেয়ালে চুপটি করে বসো, দেখো না আমি নিয়ে পালাই কোথায় দূরে ছুটে। কেন তুমি দূরে, কার খেয়ালে? একা আমি বাঁধা চার দেওয়ালে, আমার মনে সেই মন্তর মেটাবে যে দূরের অন্তর, নেশায় মারতাম তোমাকে পাবার। বেশ সুন্দর লিখো তো। তোমার চেয়ে বেশি নয়। হ্যাঁ, কম কিছুই না। আমার সব তোমার, তুমি আমার প্যাট্রন। তুমি আমার আর কি কি, সত্যি করে বলো। তুমি কি করলে? কাউকে না জানি উধাও হয়ে গেলে? এরকম বোকামো করে কেউ? তোর চেহারাটা কিরকম খারাপ হয়ে গেছে তো। এই প্রথম বোধহয় তুমি আমার চেহারার দিকে তাকালে। এতদিন পরে আমি বুঝতে পারলাম যে তোমাকে ছাড়া পারি আমার জীবন অসম্পূর্ণ। গাড়িতে এতটা পথ ড্রাইভ করে আসলে ট্রেনে আসতে পারতে তো। তুমি তো জানো আমার ড্রাইভিং এ কোনো ক্লান্তি নেই। চলো চলো বসো। নিয়ে চলো আমাকে তোমার বাড়ি। ভেতরে এসো। এটাই কি প্রমিতের বাড়ি? তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম আমি। কি?
বলছিলাম যে এই বাড়িতে আর কে থাকে? কে থাকবে? আমি একাই থাকি। এই বাড়িতে এতদিন একা একা তুমি তো হতেই পারে না। আমি তো একাই থাকি, তোমার বাড়িতেও তো একাই থাকতাম। মানে আমার বাড়িতে তো কত লোকজন, মানে মা ছিলেন, দাদা বৌদি সবাই তো ছিল। তুমি তো ছিলে না। তুমি একটু ফ্রেশ হয়ে নাও, একটু রেস্ট নিয়ে নাও। আমি খাবার রেডি করছি। ব্যাস। এ কি তুমি দিলে না? তুমি খাও, আমি পরে খাচ্ছি। আমার প্রতি তোমার অনেক বিতৃষ্ণা জমে আছে, তাই না? কই না তো। হ্যাঁ, হতেই পারে, হতেই পারে। আমি তো সারা জীবন শুধু কাজ কাজ আর কাজ করে গেলাম। কাজের সঙ্গে প্রেম, কাজের সঙ্গে বিয়ে। তোমাকে তো সেভাবে দেখলামই না। যাক, এতদিনে তাহলে বুঝলে তুমি। শোনো না, কালকে একটু বেরোবে আমার সাথে? কোথায়? এই আশেপাশে একটু ঘুরবো আমরা। মানে বিয়ের পর তো আমরা সেভাবে মানে কিছুই ঘোরাঘুরি করিনি, কাজে একসাথে এখানে চান্স আছে ঘোরার। যাবো একটু, কি বলো? তোমার গলায় বেশ সুর আছে তো, কোনোদিন আগে শুনিনি। ওই আর কি। গান শিখতে? বলো না গান শিখতে কিনা, বলো না। গান শিখতাম কিনা? শোনো, একটা সময় ছিল যখন আমার দিন রাত শুধুই গান নিয়ে কাটতো। আচ্ছা। গান গান আর গান। তারপর একটা সময় এলো যখন আমি গানের সঙ্গে যুক্ত সবকিছু ছুঁড়ে ফেলে দিলাম, নষ্ট করে দিলাম। কিন্তু কেন? অভিমান, অভিমান। এখানে সন্ধেটা বড় অদ্ভুত, কেমন ঝুপ করে নেমে আসে, তারপর সব অন্ধকার। ঠিক যেন জীবনের মতো। মানে খারাপ সময় যেমন ঝুপ করে নেমে আসে, আসলে আমরা আলো নিয়ে এত মত্ত থাকি না যে আমরা ভুলে যাই অন্ধকার ছাড়া তো আলোর কোনো ইম্পর্টেন্স নেই। আছে কি? এমন কত সন্ধে আমি একা কাটিয়েছি। জানি আমি। না অভিক, তুমি জানো না। ওই সন্ধ্যা তারাটা জানে।
আমি ওই সন্ধ্যা তারাটাকে রোজ দেখেছি, কেমন আস্তে আস্তে শুক তারা হয়ে গেছে। মা, অভিককে ফোনে পেলেন? না, সেখানে সবসময় নেটওয়ার্ক থাকে না। মা এবার চলুন, কিছু খেয়ে নেবেন, চলুন। জানো বৌমা, আমরা সব সময় বলি সংসারে থেকে মেয়েদের সব কিছু মেনে নিতে হয়, বদলে ফেলতে হয় নিজেকে। ছেলেদেরকে অনেক কিছু মেনে নিতে হয় মুখ বুঝে, নিজের বাড়িতে থেকেও বদলে ফেলতে হয় নিজেকে। মেয়েরা বলতে পারে, ছেলেরা পারে না, মনের ভেতরেই থেকে যায়। আমার অভিকের কত স্বপ্ন ছিল, সব ভেঙে চুরমার হয়ে গেল। কত সহ্য করতে হচ্ছে ছেলেটাকে। বাবা যদি একটু অভিককে বুঝতো, তাহলে ওর জীবনটাও খুব ভালো হতো। কত সুন্দর গানের গলা ছিল ওর। তোমার শ্বশুর মশাই, উনি চাইতেন অভিকের একটা ফিক্সড রোজগার থাকুক, সুন্দর সংসার জীবন যাপন করুক। গান গেয়ে তো সেটা সম্ভব ছিল না। সবাইকে কি সংসার করতে হবে মা? কেউ কি নিজের মতন বাঁচতে পারে না? খেতে চলো। যাবো যাবো যাবো। জানো শিমুল, আমি যখন ছোট ছিলাম না, তখন শুধু স্বপ্ন দেখতাম যে গায়ক হব। সত্যি আমি অবসেসড ছিলাম গান নিয়ে। তাই? একটু ইয়াং বয়সে আমি একটা অ্যালবাম বার করেছিলাম, ভাবতে পারছো? নিজে লিখেছি, নিজে কম্পোজ করেছি। তা সেই অ্যালবামটা বিক্রিও হলো, কিঞ্চিত কিছু রয়্যালটিও পেলাম। সেই রয়্যালটি দিয়ে একটা গাড়ি বুক করলাম। আমার ভীষণ শখ ছিল যে নিজের গাড়িতে করে সারা দেশ ড্রাইভ করে বেড়াবো, তাই বুক করে ফেললাম। সেই গাড়ি নিয়ে যা কথা শুনতে হলো বাড়িতে। গাড়ি কিনেছো? না না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তোমাকে। আরে তুমি একটা একটা শখ করবে আর তার টাকা আমাকে দিতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, তুমি কত টাকা রোজগার করো যে গাড়ি চাপবে? আরে আমার অ্যালবামের টাকা থেকে একটুখানি ধারটা নিয়ে গাড়িটা কিনেছি। ধার নিয়ে? যে কটা টাকা রোজগার করলে তুমি উড়িয়ে দিয়ে চলে এলে, এরপর তো ওই ধারের টাকা, তারপর ওই তেল কেনার টাকা, সবই তো আমাকে দিতে হবে নাকি? তোমায় কিছু দিতে হবে না। হ্যাঁ, কিচ্ছু দিতে হবে না, তারপর তো আমার কাছে হাত পাতবে নাকি? ছি! জানো, সেদিন থেকে আমি ডিসাইড করলাম যে গানের সঙ্গে সব রকম সম্পর্ক শেষ।
আমি শুধু টাকা করব, টাকা করতে শিখব, সাকসেসফুল হতে হবে, শিল্পী নয়, সাকসেসফুল। রোজগার করো ঠিক আছে, কিন্তু তুমি তো একজন শিল্পী। শিল্প, শিল্পী, মাই ফুট শিল্পী। মধ্যবিত্ত বাড়িতে শিল্পীর জন্ম হলেই মরে যাওয়া উচিত। বলছি তোমাকে, আমি আমার প্রিয় গিটারটাকে বিক্রি করে দিয়েছিলাম, জানো? গানের খাতাগুলো জাস্ট পিলিয়ে দিয়েছিলাম, সব। ভেবেছিলাম গাড়িটাকেও দিয়ে দেবো, বিক্রি করে দেবো, কিন্তু পারলাম না। নিজের প্রথম পয়সা দিয়ে কিনা অ্যাম্বাসেডর বিক্রি করতে পারলাম না, তাই ওটা পড়ে রয়েছে ওখানে। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও, খেয়ে নাও খাবারটা। খিদে নেই আমার, খিদে নেই। অভিক, অভিক, বিছানা করে দিয়েছি, শুয়ে পড়ো। একটা চাদরও রেখেছি, রাতে ঠান্ডা লাগতে পারে। তুমি শোবে না? না, আমি পাশের ঘরে আছি। আচ্ছা, প্রমিত কে? আমি একটা কথা জিজ্ঞেস করলাম, প্রমিত কে? শুয়ে পড়ো, হুট করে রাস্তায় বেরিও না, কারণ এখানে না অনেক জীবজন্তু রয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ সিজিত বল। হ্যাঁ অভিক, শিমুলের খোঁজ পেয়েছি। আরে শিমুলকে আমিও খুঁজে পেয়েছি, শিমুল আমার সাথেই আছে রে। হ্যালো হ্যালো হ্যালো, এই শোন, তুই ওখানকার চার্চের ফাদারের সাথে একবার দেখা কর। শুনতে পাচ্ছিস? হ্যালো, শুনতে পাচ্ছিস? আরে এখানে নেটওয়ার্ক খুব খারাপ রে। আরে নেটওয়ার্ক খুব খারাপ। শোন না, হ্যাঁ আমি তোকে ফাদারের নাম্বার হোয়াটসঅ্যাপ করছি, একবার দেখা করিস। ওনার কাছেই শিমুল আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার তবে আমার ছুটি। প্রমিত, তুমি ছাড়া আমার কেউ নেই। শিমুল, এবার অভিকের কাছে তোমাকে উজাড় করে দিতেই হবে। প্রমিত, তুমি ছাড়া আমি একলা, তুমি তো আমার। দেখো শিমুল, প্রমিতরা হলো দিঘি, একলা শিমুলরা সেখানে সাঁতার কাটে। দিঘিকে কখনো ঘরে আনা যায় না। আর অভিক হলো ঘোড়ার জল, নেসেসিটি, প্রত্যেক মুহূর্তের দরকার। এসো। সত্যি কথা বলো তো, প্রমিত কে? কি হলো, আসলে যে? আমি জানি আমার অনেক দোষ আছে, তোমাকে সময় দিতে পারিনি আমি। তুমি অনেকদিন একা একা কাটিয়েছ জীবনে। তবে এটাও তো সত্যি যে আমি কোনোদিন কোনো অন্য মহিলার সঙ্গে আমি
বসবাস করিনি, যেমন তুমি করছো। আবার হাসছো? মাসে যে কটা দিন বাড়িতে থাকতে, সেই কটা দিন তোমাকে আগলে রাখতে পারতে। আমি তো অপেক্ষা করে থাকতাম কখন তুমি আমাকে কাছে টেনে নেবে। আমি জানি, আমি দোষ করেছি। তারপর ওই বিন্দুর ঘটনাটা তোমার মনের মধ্যে, আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দেয়। তারপর তো প্রমিত। খুব কষ্ট হচ্ছে, তাই না? পারবে শিমুল, পারবে এসব কিছু ছেড়ে তুমি আমার সঙ্গে ফেরত যেতে পারবে? আমার হিয়ার মাঝে লুকিয়ে আছো, দেখতে তুমি পাওনি বন্ধু, দেখতে তুমি পাওনি। ভালোবাসো আমাকে? জানো শিমুল, আমাদের মধ্যবিত্ত জীবনে উপর নিচের চাপে শখ আহ্লাদ সব মরে যায়। মরে গেলে তো মরে যেতে দেওয়া যায় না, গোপনে যাপন করে যাওয়াটাই তো প্রেম। প্রেম করা কি অত সহজ? প্রেম জিনিসটা কি সেটা জানতেই তো এত বছর কেটে গেল। এসো। দেখো শিমুল, চাঁদটাকে কেমন অভিমানী লাগছে। জানো, এই চাঁদের সঙ্গে সম্পর্ক আমার ছোটবেলা থেকে। ছোটবেলায় যখন বিছানায় শুয়ে শুয়ে চাঁদটাকে দেখতাম, ওই জানলা দিয়ে চাঁদের আলোটা কেমন তেরছা হয়ে আমার বিছানার উপর পড়তো। আর ঠাকুমা আমাকে নানা রকম গল্প শোনাতো, রামায়ণ, মহাভারত, বেতাল, পঞ্চবিংশতি। সে গল্প শুনতে শুনতে চাঁদের আলোয় আমি ঘুমিয়ে পড়তাম। আমিও ছোটবেলায় বাড়ি থেকে চাঁদ দেখতাম। কেমন করে দিনগুলো সব কেটে গেল না? তারপর বড় হলাম, গানের ভূত মাথায় চাপলো, কিন্তু চাঁদ আমার জীবনে রয়েই গেল। এক একটা গান লিখতাম আর চাঁদটাকে না কেমন যেন নতুন করে পেতাম। তারপর সব ছেড়ে দিয়ে চাকরিতে ঢুকলাম, কাজের চাপ। একদিন ট্রেনে করে আস্তে আস্তে হঠাৎ মনে হলো এই চাঁদটা কেমন আমার থেকে দূরে চলে গেছে, বুঝলে? কাজের চাপে ঘাটটা যখন নিচু হয়ে গেল না, চাঁদটাকে আর দেখতেই পেতাম না, ভুলে গেলাম। কোনোদিন তো আমাকে কিছু বলনি এভাবে, তাই বুঝিনি বুকে অনেক পাথর চেপে রেখেছো তুমি। আসলে জানো, প্রথম যখন তোমার ফটো দেখি, মানে মামা নিয়ে এসেছিল ফটোটা, আমার দেখে কিন্তু ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম এই মেয়েটার সঙ্গে ভালোভাবে সংসার করবো। সত্যি চেয়েছিলাম তোমাকে ভালোভাবে রাখতে, কিন্তু কই, পারলাম না তো। এমন কাজ করো কেন যেখানে নিজেকে ভালো রাখা যায় না? রাগ, রাগ, রাগ বাবার ওপর, তীব্র রাগ। লোকটা কোনোদিন আমার ভালোটা বুঝতেই পারলো না। আমিও তাই নিজেকে কাজের মধ্যে ঢুকিয়ে দিলাম, কাজের চাপ দিয়ে নিজেকে টর্চার করতাম। আমি 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 রাতে না খেয়ে মার্কেটিং এর কাজ করতাম, জানো? তুমি 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 এই কাজটা ছেড়ে দাও না। তুমি এবার নিজের জন্য কিছু করো অভিক। কি লাভ শিমুল, নিজের জন্য কিছু করা, কিছু ভাবা? আমার ভয় লাগে জানো, এই মানে তখন সেটাও যদি আমাকে একলা ছেড়ে দিয়ে চলে যায়। না, আমি 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 নিজের জন্য কিছু ভাবতে চাই না, নিজের জন্য কিছু ভাবতে চাই না। আমি চলো চলো চলো। অভিক, 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 চলো চলো করে চলো।
আমি অভিক। প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। আসলে আমি জানতে চেয়েছিলাম যে আপনি শিমুলকে কোথায় পেলেন এবং কিভাবে পেলেন। আমি সকালে একটা বিশেষ কাজে স্টেশনে যাই। আচ্ছা। সেখানে ফাঁকা প্ল্যাটফর্মে একজন মহিলাকে দেখে অবাক হই। হাতে ব্যাগ থাকায় ভাবি সি ইজ আ টুরিস্ট, কিন্তু তারপর ভাবলাম না, এখন তো কোনো ট্রেন নেই যে ট্রেন ধরবে। তাই আমি কাছে গিয়ে কথা বলি। ওর সঙ্গে কথা বলে বুঝতে পারি সি ইজ ইন আ মেন্টাল স্ট্রেস। তারপর এই কথা সে কথা জিজ্ঞেস করে জানতে পারি যে ওর নাম শিমুল। এর বেশি কিছু জানতে পারিনি। তাই আমি ওকে একটা উডেন কটেজে নিয়ে যাই এবং দেখি শি ইজ ভেরি হ্যাপি ওভার দেয়ার, ভেরি হ্যাপি। প্রমিত, আমাকে একবার জড়িয়ে ধরবে? শিমুলের সঙ্গে কথা বলে আমি বুঝতে পারি ও ভীষণ একাকিত্বে ভুগছে। তাই আপনার প্রতি ওর এত অভিমান। যাও, অভিক ডাকছে তোমায়। যাও। তুমি কুয়াশা, তাই ফুলেদের ঘুম ভাঙিয়েছিলে এক এক করে। তুমি কুয়াশা, তাই নতুন স্বপ্ন হাতে দাঁড়িয়েছিলে আমার ভোরে। তুমি কুয়াশা, তাই শিশির বিন্দু হয়ে বাগানে আমার ছিলে কিসের ঘরে। তুমি কুয়াশা, তাই শূন্যে হারিয়েছ আবার যেন কোনো দিন ছিলে না। তুমি কুয়াশা, তাই চোখের জল হয়ে ঝরে পড়েছিলে আমার বুকে। তুমি কুয়াশা,
আচ্ছা, আপনার আপনার কি মনে হয় ওর কি কোনো মেন্টাল প্রবলেম হয়েছে? কিছুটা প্রবলেম তো আছেই। দেখুন, ও প্রমিত বলে একজনকে ইমাজিন করে অ্যাজ আ লাভার। মানে প্রমিত শুধু ওর ইমাজিনেশন? তাই শূন্যে হারিয়েছো আবার যেন কোনোদিনই ছিলে না। তুমি কুয়াশা, তাই নিঃশব্দে এসে হারিয়ে দাও আমায় আমার দেশে, আমার সংসারকে আমি ভয় পেয়েছিলাম, তাই সব ছেড়ে চলে আসি। কিন্তু আমি জানি যে একজন স্ত্রী তার হাজবেন্ডের কাছে দুটো জিনিস চায়, লাভ অ্যান্ড কেয়ার। ও কিন্তু আপনার কাছে সেটাই চাইছে। দেখুন, ওর মা বাবা ভাই বোন বাড়ি ঘরদোর সব ছেড়ে কিন্তু আপনার কাছেই চলে এসছে, দাদা বৌদি বা মা বাবার কাছে নয়। আপনি শিমুলকে আপনার কাছে নিয়ে যান, ওকে ভালোবাসুন, কেয়ার করুন, দেখবেন শি উইল বি অল রাইট।